হাসিনাকে শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না, ফিরিয়ে এনে বিচার হবে, দ্য ন্যাশনালকে ডক্টর ইউনূস। নতুন দল গঠনের প্রয়োজনীয় উপদেষ্টার পদ ছাড়তে রাজি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, বলছেন মার্কিন বিশ্লেষকরা। পরিচয়বিহীন দুই পুরুষের ডিএনএ প্রোফাইলিংয়ে আটকে আছে সাগররুনি হত্যার তদন্ত। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। দেশ জুড়ে বসন্ত উৎসব, শীতের জীর্ণতা ঘুচিয়ে প্রকৃতি জুড়ে ভালোবাসার রং। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে জাতি ক্ষমা করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। মেহেদী হাসানের রিপোর্ট। ৬ মাস হলো শেখ হাসিনার পতনের। ক্ষমতা ধরে রাখতে হাসিনার গুম খুন গণহত্যার ফিরিস্তি এখন সবার জানা। মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা যে শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে তা জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের রিপোর্টেও স্পষ্ট। এমন পরিস্থিতিতে হাসিনা ও তার সহযোগীদের বিচার এখন গণদাবি। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূসও এ ব্যাপারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। We already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring up to the justice. It has to happen, otherwise people will not forgive us. ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়া সহ বিচারের আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidence, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented, the UN has documented in this. প্রয়োজনীয় সংস্কার শেষে আবারও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশা ডক্টর ইউনূসের। Now we are building a new commission for consensus building, National Consensus Building Commission. We take these recommendations and go to all the political parties, civil societies, which one you like to implement now, which one you would like to implement in future, which one you don't want to implement at all. That just because they recommend it doesn't mean you have to accept it. So we go through this process, and our hope is at the earliest we can hold the election by December this year. আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। Reliable and visible, transparent election. মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠনে প্রয়োজনীয় উপদেষ্টা পদ ছাড়তে রাজি আছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ মাসের শেষের দিকে নতুন দলের ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। ২১ টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তানজিলা তাসনিমের রিপোর্ট। নতুন দল গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এই দল গঠনের দায়িত্বে আছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ২১ টেলিভিশনের সাথে একান্তে কথা বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, সরকারি থেকে নতুন দল গঠন সম্ভব নয়। তাছাড়া সরকার এখন স্থিতিশীল, তাই জনগণের কাছে যাওয়া বেশি জরুরি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তা ভাবনা করছি, যদি আমার সরকারের মনে করি যে সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। নির্বাচন নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। এছাড়া কাকে ভোট দেবে আর কাকে ভোট দেবে না তা নির্ধারণ করবে জনগণ। মানুষ তো আসলে গণঅভ্যুত্থান করেছে একটা নতুনত্ব, পরিবর্তন, সংস্কার, বিচার, ন্যায় বিচার ইত্যাদির প্রত্যাশা। তো সেই কমিটমেন্ট এবং আস্থা যারা বেশি দিতে পারবে
আমি মনে করি মানুষ তাদেরকে সাপোর্ট করবে। সংস্কার কমিশনের সুপারিশ যেন নির্বাচিত সরকার কার্যকর করে সে কারণে লিখিত চুক্তির কথাও বলেন নাহিদ ইসলাম। আমাদের একটা ঐক্যমতের একটা চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে নাহিদ বলেন এটি আইনি প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আসলে আমরা আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করব। ভারতীয় গণমাধ্যম পলাতক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উস্কানির কারণেই ধানমন্ডি ৩২-এ আগুন দিয়েছে ছাত্র জনতা। সেই জিনিসটাকে কিন্তু আবার উস্কে দিচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজেই, এবং সেটা ভারতের প্রশ্রয়ে তারা করতেছে। ভারতের থেকে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিচ্ছে যেটা জনগণকে বিক্ষুব্ধ করতেছে, এবং জনগণ সেখানে গিয়ে হয়তো ভাঙচুর করেছে। অন্তর্বর্তী সরকারে নতুন কোনো শিক্ষার্থী আসার প্রয়োজন নেই মন্তব্য করে নাহিদ বলেন তারা চাইলে নতুন দলে যোগ দিতে পারে। জনগণের কাছে তাদের বেশি যাওয়া প্রয়োজন। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা। ওয়াশিংটনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ট্রাম্পের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করলেও মার্কিন কূটনৈতিক ও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানান, দায়িত্ব নয়, মোদীকে বাংলাদেশে নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে যে আলোচনা হবে তার ইঙ্গিত আগেই দিয়েছিল দিল্লি। ওভাল অফিসে কাঙ্ক্ষিত এই ইস্যু নিয়ে সাংবাদিকের প্রশ্ন, বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা, যার স্পষ্ট জবাব দেন ট্রাম্প। এরপরই পাশে বসে থাকা মোদীকে ইঙ্গিত করে বাকি উত্তর দেওয়ার জন্য বলেন ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্য ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হয় ভিন্নভাবে, যার অর্থ দাঁড়ায় বাংলাদেশকে মোদীর হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। তবে ভারতীয় গণমাধ্যমের এসব শিরোনাম কতটা সঠিক ও গ্রহণযোগ্য তার ব্যাখ্যা দেন কূটনীতিক ও বিশেষজ্ঞরা। উনি লিভ রিপ্লাইং অন দ্যাট টু দ্য প্রাইম মিনিস্টার। আমরা রিপ্লাইং অন দ্যাট কথাটাও লাগাই দিতে পারি, কারণ এখানে আর কিছু নাই। আপনি জানেন যে ইংরেজি ভাষাভাষী যারা হয় তারা কিন্তু পুরো বাক্য বলে না, সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা ইমপ্লাই করা হয়েছে যে আমি এটা নিয়ে কথা বলবো না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না, তাই মোদীকে কথা বলার সুযোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, যা সম্পর্কে খুব বেশি জানেন না ট্রাম্প, তা নিয়ে মন্তব্য করতে চাননি। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত বিষয়ক অধ্যাপক অশোক সোয়ান বলেন, ভারতের গণমাধ্যম খুব চেষ্টা চালালেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলেননি ট্রাম্প। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মোদী সরকার সহ ভারতের গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও একই চেষ্টা চালায় ভারত, যা কার্যত ব্যর্থ হয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় তাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। আমিরাতের সামিটে অংশগ্রহণের পাশাপাশি কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীর সাথে সাইড লাইনেও বৈঠক করেন ডক্টর ইউনূস। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে দেন সাক্ষাৎকার। এ সময় বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের পাশাপাশি পতিত স্বৈরাচারের বিচার এবং আগামী নির্বাচন নিয়ে খোলামেলা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র করলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন।
নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। একই স্থানে অপর এক অনুষ্ঠানে দলটির নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া হলে স্পষ্ট হবে রাজনৈতিক অঙ্গনে বিরাজনীতির প্রশ্ন। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে এবং সেই রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে নির্বাচন নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এদিকে চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান জেলার নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বন্ধু দেশগুলোর সহযোগিতা কামনা করেন। সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে তারা জাতিকে দায়বদ্ধ করে গেছে, তাই জুলাই শহীদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের আপোষহীন লড়াই চলবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত। সেই নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব চলবে না। অতীতে দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তাদের নির্বাচনে কোনো দায়িত্ব দেয়া যাবে না। এছাড়া আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিও জানান জামায়াত আমির। হে সন্তানেরা, তোমরা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছো, জাতিকে ঋণী করে মুক্তি দিয়েছো, শ্বাস রুদ্ধ করে জাতিকে আমরা কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের আপোষহীন লড়াই চলবে। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে বেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। সন্দেহভাজন পরিচয়বিহীন দুই পুরুষের ডিএনএ প্রোফাইলিং ঘিরে আটকে আছে সাংবাদিক সাগর রুনি হত্যার তদন্ত। নিহত এই দম্পতি ও দুই ব্যক্তির সঙ্গে ডিএনএ নমুনায় আরও পাওয়া গেছে মিশ্রণ, যার কারণে যুক্তরাষ্ট্রে পাঠানোর নমুনায় তৈরি করা যাচ্ছে না দুই সন্দেহভাজনের মুখচ্ছবি। ডিএনএ ও ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, অসংখ্য মানুষের ডিএনএ মিশ্রণ থাকলে উন্নত প্রযুক্তি ব্যবহার করেও খুনিদের অবয়ব তৈরির সম্ভাবনা ক্ষীণ। দীপু শিকদারের বিশেষ প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যার সময় তাদের বাসায় দুজন অজ্ঞাত সন্দেহভাজন পুরুষের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরও তাদের পরিচয় মিলছে না, ডিএনএ ম্যাচিং না হয়। ক্রাইম সিন থেকে ওই দুইজন সন্দেহভাজনের ডিএনএ পাওয়া যায়। সাগর রুনির হত্যাকারীদের চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট ফরেনসিক সার্ভিস আইএফএস এর সহায়তা নিয়েছিল র্যাব। ওই ল্যাবেই সাগর রুনি হত্যায় জড়িতদের চিহ্নিত করতে 25 জনের ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়। কিন্তু হত্যাকাণ্ডের স্থল বা ক্রাইম সিন থেকে পাওয়া সন্দেহভাজন দুজনের ডিএনএ ওই 25 জনের কারোর সঙ্গেই মেলেনি। এরপর বাকি থাকা ওই দুইজনের ডিএনএ প্রোফাইল দিয়ে তাদের মুখচ্ছবি বা অবয়ব তৈরি করা, যা আধুনিক প্রযুক্তি দিয়ে সম্ভব। এই ডিএনএ অ্যানালাইসিস করে সেখান থেকে ছবি তৈরি করার এই পদ্ধতিটাকে বলে মলিকুলার ফটোফিটিং। প্রথমে ডিএনএটাকে অ্যানালাইসিস করে ডিএনএর যে জিনোম সেখানে সিকোয়েন্সিং করে আমরা ডাটা কালেক্ট করে থাকি, বা যারা এটার সাথে জড়িত তারা করেন। এই ডাটাগুলোকে একসাথে কম্পাইল করে একটা 3D ইমেজ বলেন বা ছবি বলেন, সেটা অটোমেটিক তৈরি হয়ে যায়। আসলে এটা 100% যে অ্যাকুরেট একদম তা না হলেও মোটামুটি বেশ ভালো পরিমাণ অ্যাকুরেট, যেটা দিয়ে যে আননোন ডিএনএ, সে আননোন মানুষটার একটা ক্লিয়ার ছবি আমরা পেতে পারি। পারাবান স্ন্যাপশট নামে একটি মার্কিন ডিএনএ ল্যাব সন্দেহভাজনদের ডিএনএ থেকে ছবি তৈরির কাজ করে। তাই তাদের কাছে সন্দেহভাজন দুজনের ডিএনএ পাঠায় র্যাব। এর জন্য 2019 সালের র্যাবের পক্ষ থেকে আইএফএসকে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়, কিন্তু তাদের ডিএনএতে
সংমিশ্রণ থাকায় পূর্ণাঙ্গ অবয়ব তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঢাকা মেডিকেলের এই ফরেনসিক চিকিৎসক বলছেন, ডিএনএতে অধিক সংমিশ্রণ থাকলে হুবহু ছবি তৈরি করা বেশ কঠিন। একজন মানুষের থেকে আরেকজন খুবই ডিফারেন্ট, একদম আলাদা ডিএনএ ম্যাপিংটা। সেক্ষেত্রে যদি অসংখ্য মিক্সচার থাকে সেক্ষেত্রে ডিএনএর স্ট্রাকচার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেটাকে আমরা পলিউশন বলি। ডিএনএ একটার সাথে আরেকটা মিশে পলিউটেড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে করে, যেহেতু ডিএনএ খুবই সাইজে ছোট এবং স্যাম্পলগুলোও খুব ছোট ছোট, সেক্ষেত্রে অ্যাকুরেটভাবে বের করে আনাটা ডিফিকাল্ট। ডিএনএ বিশেষজ্ঞ বলছেন, উন্নত প্রযুক্তিতে সন্দেহভাজনদের হুবহু ছবি সম্ভব ছিল যদি না কোনো ডিএনএতে আরও ব্যক্তির ডিএনএর সংমিশ্রণ থাকতো। প্যারাবন জেনেটিক জিনোলজি দুটো কিন্তু কাছাকাছি কিন্তু ভিন্ন, হ্যাঁ, যে তার জেনেটিক অ্যানসিস্ট্রি জানা, যে সে কি এশিয়ান নাকি আফ্রিকান নাকি আমেরিকান নাকি মঙ্গলয়েড, বা এই দেশে হলে তার যে ডিস্ট্যান্ট রিলেটিভ যদি কেউ থেকে থাকে সেটাও তারা বের করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে পারে তা না। তিনি মনে করেন এরকম উন্নত প্রযুক্তি বাংলাদেশেও যুক্ত করা জরুরি। সায়েন্টিফিক প্রোগ্রেসের সাথে আপনি যদি অ্যালাইন থাকতে চান, আপনাকে সেই টেকনোলজির সাথে সম্পৃক্ত হতে হবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে সাগররুনি দম্পতিকে তাদের পূর্ব রাজাবাজারের বাসায় হত্যা করা হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। কোরআন ও হাদিস মতে এটি সৌভাগ্য আর রহমতের রজনী, আর তাই মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, তাসবিহ, তাহলিল আর কোরআন তেলাওয়াতে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোহাম্মদ হাফিজের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দিগির মাধ্যমে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মগ্ন সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায়। নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে গুনাহ মাফে ক্ষমা প্রার্থনারত মুসল্লিরা ভবিষ্যৎ জীবন ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করেছেন তারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নাজাত দিয়ে দেয়, পরকালে নাজাত দিয়ে দেয়, এটাই চাবো আমাদের। আমরা মনে করি যে আল্লাহ তাআলা এই দিনে আমাদেরকে অনেক কাছে আসে, আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায়, এরকম আশা ভরসা করে আসা হয় আর কি। শবে বরাত বা ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তা বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন, তাই স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন অনেকেই। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা সহিত নেক হায়াত দান করেন, আমাদের দেশে যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, প্লাস ইসলাম যেন এই দেশে কায়েম হয়। জমিনে আল্লাহর হুকুম জারি হোক, এই জন্য কোরআন সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুক। শবে বরাত উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সবার মঙ্গল কামনায় এই মহিমান্বিত রাত পালন করবেন মুসল্লিরা, এমন প্রত্যাশা আলেমদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, বায়তুল মোকাররমে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, আজকে তো পবিত্র শবে বরাত, মুসল্লিদের আগমন কেমন দেখছেন? ধন্যবাদ রীতা। এই মুহূর্তে আমি আছি বায়তুল মোকাররমে। আমরা দেখতে পাচ্ছি যে শবে বরাত উপলক্ষে মুসল্লিদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ধর্মীয় মর্যাদার সাথে কিন্তু এবছর শবে বরাত পালন করা হচ্ছে এবং সারা ঢাকা শহর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা বায়তুল মোকাররমে ভিড় করছেন এবং তারা নামাজ আদায় করছেন। একটু জানিয়ে রাখতে চাই, শবে বরাতকে কেন্দ্র করে কিন্তু নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা বায়তুল মোকাররমে আসছেন এবং তারা নামাজ পড়ছেন এবং তাদের যে ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করছেন এবং তারা যে ধরনের অতীতের পাপ এগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহর কাছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, সেটি আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাবা তাদের শিশু সন্তানদেরকে নিয়ে এসেছেন নামাজ পড়তে, আবার অনেক সন্তান তাদের বৃদ্ধ বাবাকে কিন্তু নিয়ে এসেছেন শবে বরাতের নামাজ পড়তে। এবং যদি অন্য বারের তুলনায় বলি, অন্য বারের তুলনায় কিন্তু এবার একটু বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে বায়তুল মোকাররমে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মুসল্লিরা কিন্তু মুসল্লিরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বায়তুল মোকাররমে নামাজ পড়তে এসেছেন এবং সন্ধ্যা থেকে কিন্তু এই ভিড়টি লক্ষ্য করা যাচ্ছিল এবং সারা দেশে কিন্তু এই রাতকে খুবই ধর্মীয় মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করা হচ্ছে এবং প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু শবে বরাতের নামাজে অংশ নিতে বায়তুল মোকাররম মসজিদে কিন্তু ভিড় করছেন সাধারণ মুসল্লিরা।
যদি রীতা একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে কিন্তু প্রচুর মুসল্লিদের ভিড় দেখা যাচ্ছে এবং ঢাকা শহরের প্রত্যেকটা মসজিদে কিন্তু এই ধরনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শবে বরাতকে কেন্দ্র করে কিন্তু সবাই আসছেন এবং তাদের যে মনোবাসনা সেটি আল্লাহর কাছে প্রকাশ করছেন এবং অতীতের যে পাপ সেই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যৎ জীবনের জন্য যে পাথেয় সেগুলো কিন্তু সংগ্রহ করছেন। রীতা, বাইতুল মোকাররম থেকে এই ছিল কিন্তু আমার কাছে সর্বশেষ। নিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বাইতুল মোকাররমে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন, এক শিশুর মৃত্যু। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে মারা গেছে এক শিশু। ঢাকা সিলেট মহাসড়কের করণগোপ এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, শিশু জিহান তার মা ও মামার সাথে খালার বাড়ি নরসিংদী যাচ্ছিল। গ্যাস নেওয়ার সময় প্রাইভেট গাড়ি ভিতরে রেখে তার মা ও মামা বাইরে বের হওয়ার পর হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা শিশু জিহান ঘটনাস্থলে মারা যায়। ভুলতা ফাঁড়ির কর্মকর্তা মিজানুর রহমান জানান, ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে শিশুটি মারা গেছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করে শিল্প গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, আগামীকাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ এবং 82 থেকে 90 ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, 90 এবং 24-এ স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। দেশে চলমান পরিস্থিতিতে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। জাতীয় নির্বাচনে আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে, নতুন সংবিধান প্রণয়নের সবার আগে গণপরিষদ নির্বাচন করতে হবে। সোহেল সামি রিপোর্ট। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে প্রেস ক্লাবে জাতীয় নাগরিক কমিটির আলোচনা। সংগঠনের পক্ষ থেকে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়। এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আলোচকরা বলেন, এক ব্যক্তিকে প্রতিষ্ঠার জন্যই ৭২-এর সংবিধান হয়েছিল। এই সংবিধান পরিবর্তনে গণপরিষদ নির্বাচন করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। তাকে বলতে হবে, আমার সাথে একটা চুক্তি করুন। বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত এবং অন্যান্য যে স্টেক হোল্ডার দলগুলো আছে, সবাই মিলে ৩ জোটের রূপরেখার মতন করে একটি নতুন একটা এগ্রিমেন্ট তৈরি করবে। সেটাতে সবার স্বাক্ষর হবে। এই ডকুমেন্টটা হয়ে যাবে একটা লিগ্যাল ডকুমেন্ট এবং এই লিগ্যাল ডকুমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম চলবে। পরবর্তী কার্যক্রমটা কি? প্রথম কার্যক্রমটা হবে একটা গণপরিষদ তৈরি করা। ৫ আগস্টের অভ্যুত্থান ছিল একটি বিপ্লব, আর সেই বিপ্লবের আকাঙ্ক্ষাই হলো আমূল পরিবর্তন বলেও মন্তব্য করেন বক্তারা। ২৪ এটা হচ্ছে বিপ্লব। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের ৬ষ্ঠ দিনে আরও ১,৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে মেট্রোপলিটন এলাকায় ১৫ এবং জেলা পুলিশের অভিযানে ৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। এ নিয়ে জেলায় ৩৫৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়।
ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কুশুরা নবযুগ কলেজের কমিটির সভাপতি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রংপুরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মতলেবুল হক ও জেলা যুবলীগের সহসভাপতি শফিকুজ্জামান শিপন সহ 5 নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। ময়মনসিংহে অভিযানে 31 জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জে গ্রেপ্তার করা হয় 4 জনকে। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 11 নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অভিযানে 58 জনকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলে 24 ঘন্টার অপারেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার সাথে জড়িত 6 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এ পর্যন্ত 53 জনকে আটক করার কথা জানায় পুলিশ। এছাড়া চট্টগ্রামে 40, ঝিনাইদহে 2, কুড়িগ্রামে 17 জনকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। শীতের জীর্ণতা ঘুচিয়ে এলো ঋতুরাজ বসন্ত। নবপ্রাণে আবাহনে ভালোবাসার রং ছড়িয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বসন্ত বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় বর্ণিল উৎসবের। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। প্রকৃতিতে ফাগুনের হাওয়া, বসন্ত বাতাসে ভালোবাসার সুর, আর সেই উন্মাদনায় বাসন্তী রং শাড়ি আর খোপায় নানা রঙের ফুল গুজে তরুণীরা মেতেছেন বসন্ত বরণে। সবাইকে বসন্তের বাসন্তী শুভেচ্ছা। আজকে এমনিতেই জনমনে অনেক আনন্দ, কিন্তু এই আনন্দ আরো দ্বিগুণ হয়েছে কারণ আজকে একই সাথে 2টি দিবস। একটি বিশ্ব ভালোবাসা দিবস। পরিবার পরিজন নিয়েও ফাগুন হাওয়ায় মেতে উঠতে চারুকলার বকুলতলায় এসেছেন অনেকে। বসন্ত উৎসব আমার সবসময় ভালো লাগে, সাথে ভালোবাসা দিবস। হাজবেন্ডের সাথে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। প্রতি বছর এখানে আসি, আমার খুব ভালো লাগে। The energy, the vitality of people and the friendliness of the people. So thrilling to be here. Everybody is so friendly. It's so colorful. I love to see all the beautiful women. ঋতুরাজ বসন্ত বরণে বাদ যায়নি শিশুরাও। নাচ টাচ দেখলাম, প্রথমে গান শুনলাম, তারপর এখান থেকে ফুল নিলাম। ফার্স্ট টাইম আসলাম এখানে, তো সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে। সকালে এসে আমি এখানে খুব মজা করেছি, প্রোগ্রাম দেখেছি অনেক। নাচ গানে বসন্ত বরণে চিরায়ত বাঙালি ঐতিহ্য। বসন্ত রাগে নবজাগরণের সুরে বকুলতলায় জমে ওঠে জাতীয় এই আয়োজন। সারা পৃথিবীর কোথাও কিন্তু 6টা ঋতু নেই। আমাদের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6টা ঋতু নিয়ে আছে। প্রকৃতির যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যে বসন্তটা হচ্ছে ঋতুর রাজ। সেই কারণে বসন্ত উৎসবটা মানে একটা বিশেষ মাত্রা। নব বসন্তে আগামীর দিন হবে ভালোবাসার, শুভ ও সুন্দরের এমনই প্রত্যাশা সবার। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। অমর একুশে বইমেলার খবর। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের ঢেউ আছড়ে পড়েছে অমর একুশে বইমেলায়। পরিবার পরিজন কিংবা তরুণ তরুণী সকলেই প্রিয়জনকে উপহার দিয়েছেন বই। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ফাগুনের আগুন শেষে ভালোবাসার রঙে রাঙালো অমর একুশে বইমেলা। ফাগুনের ডাক আর বসন্তের আবাহনে সাড়া দিয়ে শেষ বেলায় বইমেলায় ছুটে এসেছেন হাজারো বইপ্রেমী। মেলার প্রাঙ্গণ ছিল ক্রেতার চেয়ে বেশি পরিবার আর বন্ধুদের সঙ্গে বেড়াতে আসার স্থান। হাতে হাত রেখে ঘুরেছেন যুগলরা। বইমেলা দেখার জন্যই আসছি, তো বিশেষ মানুষ সাথে নিয়ে আসছি। বাচ্চাদেরকে একটু বইয়ের সাথে পরিচয় করানো, নতুন প্রজন্ম যাতে পড়ুয়া হয়। ঘুরতেছে নিজের পছন্দের মানুষদেরকে নিয়ে। কেউ পছন্দের বই কিনে উপহার দিচ্ছেন পছন্দের মানুষকে, সঙ্গে দিচ্ছেন ভালোবাসার ফুল। কেননা প্রিয়জনকে না বলা কথা যে লেখক কলমেই বলে দিয়েছেন, তাই বইয়ের গুরুত্ব অনেক। আমার প্রিয় বই কিনলাম আমার প্রিয় লেখকের জাফর ইকবালের। বইমেলায় এসে অনেক ভালো লাগছে, বই কিনছি। এবারই ফার্স্ট আসছি আমি, খুবই ভালো লাগছে। অফিস ছুটির কারণে ওর বাবাও ছুটি আছে, অফিস, ওর মামা ছুটি আছে, মামা,
দেন আমরা আজকে চুজ করছি। এখানে সবাই মিলে আসছি, বই দেখলাম, যদি ভালো লাগে সেগুলো নিব। বছরে এক আধ দিন এরকম মানে একটু ঘুরতে আসা হয়, সবাইকে দেখতেছি, সবাই সেজে গুজে এসেছে। মাসব্যাপী মেলার মধ্য সময়ে জমজমাট বেচাকেনা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রকাশকরা। বইমেলার ভিড় আমার প্রিয়, পাঠকের ভিড় আমার প্রিয়, বই আমার প্রিয়। আমি আসলে ভাবতেই পারি না ওনাকে এভাবে পেয়ে যাব। ওনার লেখা একটা বই আমি কিনেছি। রোমান্টিক যে বইগুলো আছে এইগুলো বেশি চাচ্ছে ক্রেতারা। পাঠকের সংখ্যাও যেমন বেশি, বিক্রিও বেশি। আজ কবিতা, উপন্যাস ও গল্পের বই মিলিয়ে মেলায় নতুন বই এসেছে 250টি। এ নিয়ে মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা 1052। প্রকৃতিতে বাঁকবদলের এই বিশেষ দিনে ঘরে না থেকে প্রিয়জনকে নিয়ে সবাই বই মেলায় এসে বই কিনে প্রিয়জনকে উপহার দিচ্ছেন, সেই সাথে নতুন বইয়ের স্বাদ গ্রহণ করছেন। বিশেষ এই মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলার জন্য বইমেলা হতে পারে উত্তম জায়গা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, অমর 21 গ্রন্থমেলা, ঢাকা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমা নামাজ। ইজতেমায় অংশগ্রহণকারী লাখো মুসল্লি ছাড়াও হাজার হাজার মানুষ জুমার জামাতে শরিক হন। সকাল থেকে সর্বস্তরের মুসল্লিরা জুমার জামাতে সামিল হওয়ার জন্য ইজতেমা মাঠের দিকে ছুটে যান। দেশ বিদেশে লাখো মুসল্লির সঙ্গে একই জামাতে শরিক হয়ে নামাজ আদায় করতে পারায় খুশি সবাই। জামায়াতে ইমামতি করেন মাওলানা সাদ আহমেদ কান্দালবির ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ছয় মাস ঢাকা মেডিকেলে মর্গে থাকার পর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হাসানের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জানাজা শেষে তার মৃতদেহ হস্তান্তর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মাহতাব মিনহাজের রিপোর্ট। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়, তখন সবার সঙ্গে যাত্রাবাড়ি এলাকায় আনন্দ মিছিলে বের হয় হাসান। কিন্তু ওই মিছিলে পুলিশের নির্বিচারে গুলি কেড়ে নেয় তার প্রাণ। অনেক খোঁজাখুঁজির পরও হাসানের মৃতদেহের কোনো হদিস পায়নি পরিবার। 5 মাস পর ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত হয় মৃতদেহ। শুক্রবার জুমার নামাজের পর রাজু ভাস্কর্যের সামনে তার জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী আন্দোলন। পরে কফিন নিয়ে হয় মিছিল। এই শহীদ পরিবার সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আবার পুনর্বাসনের চেষ্টা করা হয়। হাসান হত্যার দৃষ্টান্তমূলক বিচার চায় পরিবার। আমার ছেলেরে যারা এইভাবে হত্যা করে আমারছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। একজন একজন করে ধরে আইনের আওতায় আইন না। আমার ছেলেরে যেভাবে নির্মাণ করে হত্যা করছে ওইদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে হবে। যারা আমার বাইশটাকে এভাবে মেরেছে ওই সময় জুলাই আগস্ট মাসে যাত্রাবাড়ি থানায় যারা পুলিশ অফিসার বা কর্মচারী কর্মরত ছিল সবার নাম ছবি সহ প্রকাশ্যে এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে। শনিবার গ্রামের বাড়ি ভোলায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন হবে। পারিবারিক কবরস্থানে আমার ছেলেকে দাফন দেওয়া হবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। ভালোবাসার সুর ও স্বাদে ভ্যালেন্টাইন উদযাপন উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেলে বিশেষ আয়োজন। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে জাঁকজমকপূর্ণ বিশেষ সন্ধ্যা। উদযাপন আয়োজনে রয়েছে ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন এবং গ্র্যান্ডিওস ভ্যালেন্টাইন। এছাড়া আছে বারবিকিউ, ক্যান্ডেল লাইট, বুফে ডিনার। দিনটিকে স্মরণীয় করে রাখতে আরও আছে ভ্যালেন্টাইন স্টে রুম, 360 ডিগ্রি ফটো বুথ সহ আরও বিশেষ আয়োজন। 13 তারিখে শুরু হওয়া আয়োজনটি চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছেই। অনেকটাই উধাও 5 লিটারের সয়াবিন তেল। শবে বরাত ঘিরে বেড়েছে দেশি ও ব্রয়লার মুরগির দাম। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে।
বোতলজাত সয়াবিন তেলের ভয়াবহ সংকট। দোকানিরা বলছে মিল থেকে সরবরাহ কম, অনেকটাই উধাও 5 লিটারের সয়াবিন তেলের বোতল। খোলা সয়াবিনের কেজি 175 টাকা। তেল কারেন্সি বাজার তেল পাওয়া যাচ্ছে না, তেলটা শর্ট, সিলিন্ডার রেট কমছে আর চাল রেট আগে রেটে আছে। তেল তো মানে মার্কেটে নাই, মার্কেটে একবারে কম তেল। আগের দামে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট 70 থেকে 72 টাকা, মোটা চাল 62 টাকা, নাজির শাল চাল বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। মিনিকেটের রেট এখন 70 টাকা 72 টাকা বিক্রি চলে, আর চিনি চলে হলো 120 টাকা 18 টাকা। চাউলের অবস্থানে একটু আছে, মোটামুটি আছে, মানে একটু কমতেছে বাড়তেছে এরকম। ঢেঁড়স 120, লাউ 50, করলা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 45 থেকে 50 টাকা, আর বড় রসুন বিক্রি হচ্ছে 220 টাকা। রসুন গত সপ্তাহে আমরা 220 টাকা বিক্রি করছি, এখনও 220 টাকাই আছে। আদা আপনার 200 থেকে 220 টাকা চায়নাটা। আজকে যে বাজার দাম আছে কাঁচা সবজির গত সপ্তাহের চেয়ে একটু বেশি, এ সপ্তাহে একটু বেশি দাম, আর নিউ মার্কেটের দাম সবসময় একটু বেশি নেয়। ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজিতে, চিংড়ি 1450, রূপচাঁদা 1100, রুইয়ের কেজি 300 টাকা। শবে বরাতের কারণে মাংসের বাজার কিছুটা চড়া। ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা। দেশি মুরগির দামও বেড়েছে কেজিতে 20 টাকা। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনাকে শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না, ফিরিয়ে এনে বিচার হবে, দ্য ন্যাশনালকে ডক্টর ইউনূস। নতুন দল গঠনে প্রয়োজনীয় উপদেষ্টা পদ ছাড়তে রাজি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, বলছেন মার্কিন বিশ্লেষকরা। পরিচয়বিহীন 2 পুরুষের ডিএনএ প্রোফাইলিংয়ে আটকে আছে সাগর রুনি হত্যার তদন্ত। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।